হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইকোনমি সিরিজ। তোমরা জানো অলরেডি যে সমস্ত পরীক্ষার জন্য আমি একদম বেসিক থেকে হাই কনসেপ্ট পর্যন্ত একদম ইজি টু আন্ডারস্ট্যান্ড আমি তোমাদের ইকোনমিক চ্যাপ্টার ধরে ধরে আমি করিয়ে যাচ্ছিলাম তোমাদের। লাস্ট আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা লাস্ট কি যা শিখেছি, ইকোনমিক গ্রোথ কাকে বলে আমরা প্রথম কনসেপ্টে শিখেছিলাম, তারপরে কনসেপ্টে আমরা শিখলাম ইকোনমিক ডেভেলপমেন্ট কাকে বলে, রাইট। তারপরের দিন আমরা ইনক্লুসিভ গ্রোথ সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে আমরা শিখেছি। দেখো, ইনক্লুসিভ গ্রোথ, ফিচার্স অফ ইনক্লুসিভ গ্রোথ, চ্যালেঞ্জেস ইন অ্যাচিভিং ইনক্লুসিভ গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অবজেক্টিভ অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এগুলো সবকটা আমাদের কভার হয়ে গেছে। ঠিক আছে, যারা তোমরা এখনো পর্যন্ত দেখোনি আমি তোমাদের রিকোয়েস্ট করবো পুরো ইকোনমি সিরিজটা তোমরা দেখে যাও, কারণ তোমরা জানো যে 2025 সালের যে মেন্স যেটা হবে, 2025 সালের মেন্স কিন্তু 2025 সালের যে মেন্স হবে, তাই না, সেখানে কিন্তু এমসিকিউতে হবে না, সেখানে লিখতে হবে। তো তোমার যদি কি কনসেপ্ট যদি বিষয়টা সম্পর্কে যদি না থাকে তাহলে তুমি কিন্তু স্বাভাবিকভাবে লিখতে পারবে না। এবং সেখানে ইন্ডিয়ান ইকোনমিতে আমি তোমাদেরকে করাচ্ছি পুরো এনসিইআরটির উপর জিস্ট করাচ্ছি এই কারণে, কারণ তোমরা জানো ইউপিএসসির যে প্যাটার্ন হয়, ইউপিএসসির মেন্সে যে কোশ্চেন পেপার যেগুলো হয় মোটামুটি এনসিইআরটি বেস থাকে, আমি সেগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে করিয়ে দিচ্ছি যাতে 2024 সালের প্রিলিমস এবং মেন্সের সাথে সাথে 2025 সালের জন্য তোমরা প্রিপেয়ার করতে পারো নিজেদেরকে। একটা সময় আমি যেহেতু পাচ্ছি তোমাদেরকে বলবো প্যারালালি এই ভিডিওগুলো রেগুলার তোমরা দেখে যাও, তোমাদের জন্য কিন্তু খুবই বেনিফিটেড হবে। ওকে, বাকি তোমরা যারা সিরিয়াস আছো নিশ্চয়ই তোমরা সিরিজটা দেখে যাও, একবার দেখে তো দেখো, ঠিক আছে। বাকি তো কমেন্ট সেকশন ওপেন রইল। আর যদি যারা সিরিয়াস নও তাদের জন্য এই সিরিজটা নয়, তাদের দেখার প্রয়োজনও নেই। ওকে, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট অবশ্যই তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে। ওকে, তো আজকের আমরা পড়বো ডেভেলপমেন্ট ইন্ডিসেস যেগুলো আছে এবং গিনি কোএফিসিয়েন্ট সম্পর্কে আমরা জানবো। আর যাওয়ার আগে তোমাদেরকে একবার বলে নিই যে WBCS এর প্রিলিমিনারি রয়েছে সামনে, তো তার জন্য আমরা 16খানা টপিক ওয়াইজ মক এবং 10খানা ফুল লেন্থ মক, মোট 26খানা মক তোমরা পাবে। ইন্ডিভিজুয়াল কিনলে 299 তোমরা পাচ্ছ, এবং তোমরা দুটো যদি অ্যাট এ টাইম তোমরা নিয়ে নাও বিফোর পূজা তাহলে সেটা তোমরা 499-এ পাবে। এই টোটাল 16খানা মকের সাবজেক্টিভ যে মক তার সিলেবাসের এগুলো রইলো, তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, বা ফান্ডা গ্রুপে যদি তোমরা থাকো সেখান থেকে তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বার দেওয়া রইলো, তোমরা চাইলে কোয়ারি করতে পারো। ঠিক আছে, লাস্ট দিন আমরা দেখেছিলাম, দেখো ইনক্লুসিভ গ্রোথ দেখেছিলাম, তোমাদের মনে আছে, রিকল করে দিই, স্যালাইন ফিচার অফ ইনক্লুসিভ গ্রোথ দেখেছিলাম, পভার্টি মানে চ্যালেঞ্জেস ইন অ্যাচিভিং ইনক্লুসিভ গ্রোথ, পভার্টি দেখেছিলাম, আনএমপ্লয়মেন্ট দেখেছিলাম, রিজিওনাল ডিসপ্যারিটি দেখেছিলাম, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কি দেখেছিলাম, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি সেগুলো দেখেছিলাম আমরা, রাইট। তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম কি যে ডেভেলপমেন্ট ইন্ডিসেস যেগুলো আছে নেক্সট ক্লাসে করাবো, ক্লাসটা একটু লম্বা হয়ে গেছিল। ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানিও যে ক্লাস যদি একটু লম্বাও হলেও তোমরা লাস্ট পর্যন্ত করার মতো ধৈর্য থাকছে কিনা, আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে চাপ নেই যে ক্লাসগুলো আমি চেষ্টা করব যে মোটামুটি পুরো এন্টায়ার টপিকটা একটু লম্বা হলেও আমি কমপ্লিট করে দিতে। আমি তোমাদের জন্যই ক্লাসটা করছি, নিজের জন্য নয়। ঠিক আছে, তাই তোমাদের যেটা কাজে লাগবে বলে মনে হচ্ছে আমি সেটাই করাচ্ছি। ওকে, যদি মনে হয় যে বেনিফিটেড হচ্ছে না তাহলে আমি সিরিজটা ডিসকন্টিনিউ করে দেবো। কাজে না লাগে যে জিনিস করে লাভ কি বলো, যদি তোমাদের কাজে লাগে বলে মনে হচ্ছে চাইলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের মধ্যে চাইলে শেয়ার করতে পারো যদি ভালো লাগে, আদারওয়াইজ প্রয়োজন নেই। ঠিক আছে, চলো প্রথমে আছে ডেভেলপমেন্ট ইন্ডিসেস কি আছে, মানে কি দেখে বুঝবো কোনো একটা দেশ ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে কি এগোচ্ছে না, কি দেখে বুঝবো। আমরা প্রথম দিন ইকোনমিক গ্রোথ পড়েছিলাম, ইকোনমিক ডেভেলপমেন্ট পড়েছি, ইনক্লুসিভ গ্রোথ পড়েছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ পড়েছি, কিন্তু কি করে বুঝবো, কি দেখে বুঝবো কোনো একটা দেশ এগোচ্ছে কি এগোচ্ছে না। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে বেশ কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা কি করে না, বেশ কিছু কিছু ইন্ডেক্স পাবলিশ করে। ঠিক আছে, এই ইন্ডেক্সের ভেতরে একাধিক কম্পোনেন্ট আছে, সোশ্যাল কিছু ফ্যাক্টরস আছে, যেই ফ্যাক্টরগুলো যদি ডেভেলপ হয়, যদি ভালোর দিকে যায়, তাহলে অ্যাজ এ হোল কি হয় না, ওই ইন্ডেক্সের মান, ইন্ডেক্সের ভ্যালু বেটারের দিকে যায়। তো তেমনি বেশ কিছু কিছু এরকম ইন্ডেক্স আমরা স্টাডি করব, যার মধ্যে প্রথমেই হচ্ছে HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। বেসিক কিছু কথা তোমাদেরকে বলে নিই যে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথমত পাবলিশ করে কে, পাবলিশ করে UNDP। ঠিক আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমাদের WBCS এর প্রিলিমস এবং মেন্সে অলরেডি কোশ্চেনটা এসে গেছে, যারা নতুন তারা জেনে রাখো, পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসবে। ঠিক আছে, এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা রিপোর্ট প্রথম প্রিপেয়ার করেছিল কে, মেহবুব উল হক। ঠিক আছে, মেহবুব উল হক কত সালে, 1990 সালে। দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবারে 2024 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, 134, এবং যার ভ্যালু হচ্ছে 0.644।
আচ্ছা, আমার দুই একটা কথা তোমাদেরকে এই সম্পর্কে বলার আছে, একটুখানি তোমরা জেনে রাখো, যেগুলো পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করতে পারে। যে এই যে এইচডিআই যেটা, এটা একটা অ্যাভারেজ ভ্যালু, বুঝা গেল? এটা একটা অ্যাভারেজ। আচ্ছা চলো, আমি কেন বললাম আমি পরে আসছি, বলে দিই আগে। যে এইচডিআইটা, এটা তিনখানা, এই এইচডিআই এর ভিতরে তিনখানা কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট বা সাব ইন্ডেক্স আছে? সাব ইন্ডেক্স আছে কি কি? লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং এবং মিন ইয়ার অফ স্কুলিং। আর একটা হচ্ছে তোমার কি জিএনআই, পার ক্যাপিটা। তার মানে সোজা কথা, লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশনাল ইন্ডেক্স এবং জিএনআই বা হচ্ছে গ্রস ন্যাশনাল ইন্ডেক্স বা গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, যেটাকে পিপিপি বলি ইন ইউএস ডলার। এই তিনটেকে যদি আমরা যোগ করি, বুঝা গেল? তিনটেকে আমরা যোগ করার পরে তাকে যদি আমরা 1/3 করি, ঠিক আছে, তাকে 3 দিয়ে ভাগ করি, তাহলে পাবো কি? এইচডিআই। বেসিক্যালি বলা হলো, এটা গ্র্যাজুয়েশন লেভেলের একটা কনসেপ্ট আছে। যারা তোমরা গ্র্যাজুয়েশনে যারা ডেভেলপমেন্ট ইকোনমি যারা পড়েছো, তারা অবশ্যই এখান থেকে অঙ্ক করতে দেওয়া হতো, তোমরা নিশ্চয়ই করে থাকবে। ঠিক আছে, জিনিসটা কি আমি তোমাদের বলে নিই। প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল যে ইন্ডেক্স আছে না, সাব ইন্ডেক্স যেগুলো আছে, প্রত্যেকটার অ্যাকচুয়াল ভ্যালু কি, প্রত্যেকটার মিনিমাম ভ্যালু কি, এবং প্রত্যেকটার অ্যাকচুয়াল ভ্যালু, মিনিমাম ভ্যালু এবং প্রত্যেকটার ম্যাক্সিমাম ভ্যালু কি, এর উপরে ভিত্তি করে কি করা হয় না, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স ভ্যালু বার করা হয়। ঠিক আছে, কি বললাম আমি? অ্যাকচুয়াল ভ্যালু, মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, যারা বুঝতে পারছো না, জাস্ট আমি একটু জিনিসটা ইলাবোরেটলি এই কারণে বলছি, যাতে অল্প বিস্তর মনে থাকলেও যাতে পরীক্ষার খাতায় এত কঠিন আসবে না, সহজ সহজ আসবে, সেটা অ্যাপ্লাই করে আসতে পারো। এই বিষয় বলবো তাহলে কঠিন নয়, এগুলো খুবই সহজ জিনিস। কি করা? ধরো লাইফ এক্সপেক্টেন্সি, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত? অ্যাকচুয়ালি একজন মানুষ কত বছর বাঁচে, বোঝা গেল? মিনিমাম ভ্যালু কত? তাহলে একটা মানুষ মোটামুটি কতদিন বাঁচতে পারে মিনিমাম। ম্যাক্সিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম কতদিন বাঁচতে পারে, বোঝা গেল? তো এই ডিফারেন্স করে এইগুলোকে আমরা একটা ইকুয়েশনে ফেলি, ইকুয়েশনে ফেলে একটা তার ইন্ডেক্স ভ্যালু বেরোয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বেরোবে, সেটাকে আমরা কি করবো? যোগ করব। ধরো আমি তর্কের ক্ষেত্রে ধরে এটা বেরিয়েছে, ধরে নাও সাপোজ 0.8, ধরে নাও এটা বেরিয়েছে 0.7, ধরে নাও এটা বেরিয়েছে 0.9, ধরে নাও। আমরা কি করবো? তিনটাকে আবার যোগ করব, তিনটাকে যোগ করবো, মানে 0.8, 0.7 এবং 0.9, তাই না? তাহলে কত হলো? 2.4। তাকে আবার আমরা 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে কত হয়? মানে 8, বাস, মানে 0.8। ঠিক আছে, 0.8। বুঝা? তাহলে সেক্ষেত্রে দেখবো কি, যে এর এইচডিআই ভ্যালু কোনো একটা দেশের, তার হচ্ছে 0.8। আচ্ছা, মোরাল অফ দ্য স্টোরি আমি কি বলে দিই তাহলে। এই এইচডিআই কি না, এটা হচ্ছে একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্টের জন্য যে যে তিনখানা প্রধান ফ্যাক্টর, মানে বেঁচে থাকা, লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন এবং ইনকাম, এই তিনটের ভ্যালুর উপর ভিত্তি করে এই এইচডিআইটা নির্মাণ করা হয়, বোঝা গেল? এই এইচডিআইটা নির্মাণ করা হয়। যদি কোনো দেশের ইন্ডেক্স ভ্যালু, এই ইন্ডেক্স ভ্যালু প্রথমত 0 থেকে 1 এর মধ্যে হয়, ও হবেই হবে। যদি অঙ্ক করে দেখো যে 0-র কম এসছে, মাইনাসে এসছে বা 1-এর বেশি এসছে, জানবে অঙ্ক ভুল আছে। ঠিক আছে, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইড বাই ম্যাক্সিমাম ভ্যালু করে করা হয়। চলো, দরকার নেই, কোনো প্রয়োজন নেই। 0 থেকে 1 এর মধ্যে আছে, যদি কোনো দেশের ইন্ডেক্স ভ্যালু মোটামুটি লেস দেন 0.5 যদি হয়, তাহলে সেই সমস্ত দেশকে বলা হয় কি, যে লো এইচডিআই। ঠিক আছে, বা জেনারেলি সেগুলোকে লোয়ার ডেভেলপ কান্ট্রি বলা হয়, এলডিসি বলা হয়। মোটামুটি 0.5 to 0.8 তাকে আমরা বলবো ডেভেলপিং কান্ট্রি বা হচ্ছে মিডিল এইচডিআই। ঠিক আছে, আর মোর দেন 0.8 যদি কোনো দেশের হয়, তাকে আমরা বলবো কি, ডেভেলপ কান্ট্রি বা হাই এইচডিআই। ঠিক আছে, হাই এইচডিআই, স্বাভাবিক, বুঝতেই পারছো। এবারে ইন্ডিয়ার ইন্ডেক্স ভ্যালু কত? দেখো আমি এই কারণে পড়ালাম, আমি ইন্ডিয়ার ইন্ডেক্স ভ্যালু কত? 0.644। তাহলে বলো ইন্ডিয়া এইচডিআই কোন লিস্টে আছে? ইন্ডিয়া কিন্তু মিডিয়াম, মাঝারি। তাহলে কালকে যদি তোমাকে পরীক্ষায় জানতে চায় যে ইন্ডিয়া একটা মিডিয়াম এইচডিআই
তালিকায় আছে, মানে যে দেশগুলো আছে মিডিয়াম তালিকায় আছে, ইন্ডিয়া সেই তালিকায় আছে। তাহলে এই কথাটা ঠিক না ভুল? তো 100% এই কথাটা ঠিক। তার মানে এখান থেকে 0.66 মানে আমি এটাকে বুঝতেই পারি যে ইন্ডিয়ার যে র্যাঙ্ক এই তিনখানা, হ্যাঁ 0 থেকে 1, 0.6 মানে বুঝতে অ্যাভারেজের থেকে একটু ভালো, মানে হাফের থেকে একটু ভালো, তাই না? মানে এই হাফ যেটা লেস দেন যদি কি, এটা হচ্ছে তোমার লো এইচডিআই। তো ইন্ডিয়ার মোটামুটি মানে মাঝারি হলেও লো এর থেকে একটু ভালো জায়গায় আছে ইন্ডিয়ার কন্ডিশন, কিন্তু বিরাট ভালো জায়গায় আছে এমনটা নয়। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ, খুব একটা ভালো জায়গায় নেই, মোটামুটি অ্যাভারেজ। আমি এটুকু বলতে পারি কি যে ইন্ডিয়ার এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং, ঠিক আছে, সেটাও খুব ভালো জায়গায় নেই। ওকে, আমি এটাও বলতে পারি পার ক্যাপিটা, মাথা পিছু আয়, হ্যাঁ সেটাও ইন্ডিয়ার খুব একটা ভালো জায়গায় নেই, মোটামুটি অ্যাভারেজ। ঠিক আছে, আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে আগের একটা ক্লাসে, যদি তোমরা প্রিভিয়াস ক্লাসটা দেখে থাকো প্লিজ দেখে যাও। আমি কিন্তু এই সিরিজটা পরপর যেমন করিয়ে যাচ্ছি তোমরা দেখে যাও 1 2 3 4 করে, ঠিক আছে? নাহলে এই খাপছাড়া করে দেখে মানে একটুখানি তোমার কনসেপ্টের প্রবলেম মেবি হতে পারে। বোঝা গেল কি বললাম আমি? চলো, তো বলছে টপ 5 কান্ট্রি কি কি আছে একটুখানি দেখে নি। তাদের মধ্যে প্রথমত আছে সুইজারল্যান্ড, তারপরে নরওয়ে, আইসল্যান্ড, হংকং এবং চায়না। ঠিক আছে, আচ্ছা দেখো একটা কথা তোমাদের বলে রাখি, যারা ইউপিএসসি, এনডিএ, সিডিএস এই জাতীয় পরীক্ষা যারা দেবে, ডব্লিউবিসিএস এ কতটা দেবে সেই নিয়ে আমার সন্দেহ আছে। ঠিক আছে, পিএসসি এত ডিটেলস কোশ্চেন জানতে চায় না, দেখিনি, বেসিক কোশ্চেন গুলোই জানতে চায়। তো তোমাকে দিতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং এইচডিআই ইন ইন্ডিয়া, বা এইচডিআই, বা সিম্পল জিনিস দিয়ে বললো যে অ্যাকর্ডিং টু এইচডিআই রিপোর্ট 2024 ইন্ডিয়ার র্যাঙ্ক দিয়ে দিল 134, যার ইন্ডেক্স ভ্যালু 0.644। তুমি বললে আমি পড়ে গেছিলাম কাইন্ড অফ কমন, চলো ঠিক আছে চলো। 2 নম্বর স্টেটমেন্ট দিল যে টপ 5 যে কান্ট্রি আছে সেখানে কোনো এশিয়ান কান্ট্রি নেই। ইউপিএসসি কোশ্চেন তোমরা দেখো যে সেখানকার কোশ্চেনগুলো একটু এরকম টাইপের হয়। এবার তুমি বলবে কি করে যে টপ 5 এশিয়ান কান্ট্রি কোনো আছে কি নেই, তুমি বুঝবে কি করে? জেনারেলি আমরা আইসল্যান্ড, তাই না, তারপরে তোমার হচ্ছে ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে এই জাতীয় দেশের কথা মাথায় থাকে। এবার টপ 5 কান্ট্রিতে এশিয়ান কোনো কান্ট্রি আছে কি নেই কি করে বুঝবে? তাহলে পড়তে হবে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে কি কি দেখো, চায়না আছে, হংকং আছে, এশিয়ান কান্ট্রি। তাহলে এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা অবভিয়াসলি ভুল স্টেটমেন্ট, কারণ টপ 5 কান্ট্রিতে দুখানা মানে ধরি যে এশিয়ান কান্ট্রি রয়েছে, হংকং এবং চায়না রয়েছে। ঠিক আছে, তো দেখে রাখো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা। আচ্ছা, এবারে 2022 সালে রিপোর্টটা অ্যাকচুয়ালি 2024-এ মানে রিলিজ হয়েছে আর কি, বোঝা গেল? তো এটা এরকম স্বাভাবিকভাবে হবে, রিপোর্ট পাবলিশ হয়ে মানে সময় লাগে। তো ইন্ডিয়ার লাইফ এক্সপেক্টেন্সি রেশিও মানে কত জানো? 67.7, খুব একটা ভালো জানা। জাপান টাপানে যেখানে মোটামুটি ভাবে তাদের 80-র কাছাকাছি, মোর দেন 80 লাইফ এক্সপেক্টেন্সি, তো ইন্ডিয়া সেখানে 67.7। এবং এখানে দেখা যায় মেল এবং ফিমেলের কথা যদি আমি বলি, তাহলে পুরুষদের থেকে মহিলারা বেশি দিন বাঁচে। ঠিক আছে, আমাদের দেশে পুরুষদের থেকে মহিলারা বেশি দিন বাঁচে। ওকে, এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং যেটা মোটামুটি হওয়ার কথা, মোটামুটি 12.5 বছর, মোটামুটি সবাই 12 পাস থাকা উচিত অন অ্যান অ্যাভারেজ, কিন্তু সেইটা আমাদের দেশের কত আছে? 6.57। আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে আমরা নেশানে অ্যাভারেজ আমাদের এডুকেশন হচ্ছে 6 পাস, আমাদের ভারতবর্ষ হচ্ছে 6 পাস একটা দেশ। ঠিক আছে, কারণ এটাই হচ্ছে আমাদের স্কুলিং এর অবস্থা, মানে অ্যাভারেজ স্কুলিং হচ্ছে 6 বছর, মোটামুটি 6.57। গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা সেটা হচ্ছে 6,951। তাহলে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার অবস্থা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি যে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট ইন্ডিসেসের দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার হাল আমরা কোন জায়গায়। তাহলে এইচডিআই দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া মোটামুটি আসে কি যে মিডিয়াম ক্যাটাগরি, লোয়ার মিডিয়াম ক্যাটাগরি বলা ভালো, লোয়ার মিডিয়াম ক্যাটাগরি। যে ইন্ডিয়ার র্যাঙ্ক 134, ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 134, খুব একটা ভালো, খুব একটা কেন, মোটেই ভালো জায়গায় নেই। ঠিক আছে, এবং যার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0.644। ওকে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ওকে, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আচ্ছা, আরেকবার তোমাদের বলে নিই, যদি কেউ এত কঠিন কিছু মনে না রাখতে পারো, আমি বলবো 3খানা কথা মাথায় রেখো। ঠিক আছে, কি করবো বলো তো? বেঁচে থাকবো, পড়বো আর কামাবো। বোঝা গেল? এই 3টে কথা মাথায় রাখবো, বেঁচে থাকবো, পড়াশোনা করবো এবং কামাবো, বাস। এই তিনটের উপর করা হয়, পরীক্ষায় দেয় অনেক সময়। ডব্লিউবিসি প্রিলিমস মেন্সে আছে কোশ্চেন, দেখে নিও প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, আর কি করবে? আর মনে রাখবে এটা কে পাবলিশ করে। আর কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে স্বাভাবিকভাবে যখন তুমি 2000 পরে যখন পরীক্ষা দিতে যাবে, যদি কেউ পরে ব্যাক ডেটে গিয়ে যদি আমার এই লেকচারগুলো দেখো, তাহলে এই যে ইন্ডেক্স ভ্যালুটা যেটা আছে এইটা চেঞ্জেস হয়ে যাবে।
ঠিক আছে, এটা স্বাভাবিকভাবে যেই বছর একটা কনসার্ন বছর একটু গুগল করে নেবে, বাস রিমেনিং কনসেপ্টের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, নেক্সট আসো, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে পাবলিশ করে? এটাও তাই, দেখো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি পাবলিশ করে। ওকে, ইন্ডিয়ার র্যাঙ্ক জেন্ডার ডেভেলপমেন্ট বলতে কি বুঝে? দেখো, ইট মেজার্স জেন্ডার গ্যাপস ইন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাচিভমেন্ট বাই অ্যাকাউন্টিং ফর ডিসপ্যারিটিস বিটুইন ওমেন অ্যান্ড মেন ইন 3 বেসিক ডাইমেনশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে কি বলছে? বলছে 3খানা বেসিক ডাইমেনশন। সেই 3খানা বেসিক কি কি? একটা হচ্ছে জেন্ডার হেলথ ইন্ডেক্স, হেলথের দিক থেকে নারী পুরুষের কি বৈষম্য রয়েছে, এডুকেশনের দিক থেকে নারী পুরুষের কি বৈষম্য রয়েছে, এবং আরেকটা কি ইনকামের দিক থেকে নারী পুরুষের কি রয়েছে, মানে বৈষম্য রয়েছে। সেই বৈষম্যটা এখানে তুলে ধরা হয়। ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার কি, সরি মাই মিস্টেক, আমি ভুল বললাম, তোমাদেরকে বৈষম্য নয়, তাদের ডেভেলপমেন্টের কন্ডিশন কি সেইটা তুলে ধরা হয়। ঠিক আছে, এক প্রকার বৈষম্য, ভুলও কিছু বলিনি। ঠিক আছে, মানে কার কতটা বেশি, কারণ এই বৈষম্যটাই যখন আনবো সেটাকে আমরা জেন্ডার, আমরা পরে একটা হয় জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স দিয়ে আমরা পাবলিশ করি, সেটাও কিন্তু ইউএনডিপি করে, মানে কনসেপ্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই আর কি। বেসিক্যালি এই যে হেলথ, এডুকেশন এবং ইনকাম, এই দুটোর যে ডিসপ্যারিটি আছে নারী পুরুষের মধ্যে, ঠিক আছে, সেটাই আমার করা হয়। তো ডিসপ্যারিটি মানেই তাই বৈষম্য। ঠিক আছে, ভুল কিছু বলিও নি। ওকে, তো জেন্ডার সেটাই দিয়ে আমরা কি জিডিআই বা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করা। ইন্ডিয়ার র্যাঙ্ক দেখা যাক কি আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 2023 লাস্ট যে রিপোর্ট বেরিয়েছে, যা এখনো পর্যন্ত 146টা দেশের মধ্যে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 127। খুব একটা ভালো জায়গায় ইন্ডিয়া অবশ্যই নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ডেভেলপমেন্ট ইন্ডিসেসের দিক থেকে যে ইন্ডিয়ার নারী পুরুষের হেলথ যে কন্ডিশন, নারী পুরুষের হেলথ কন্ডিশন, প্রথমত পুরুষদের থেকে নারী মানে মহিলাদের হেলথ কন্ডিশন আমাদের দেশের ভালো জায়গায় নেই। তোমরা দেখতে পাবে যে হেলথ, যে আমরা ফার্টিলিটি যে একটা কথা বলি আমরা, মহিলাদের ক্ষেত্রে দেখা যায় কি যে অল্প বয়সে যে বিবাহ হওয়ার যে প্রবণতা আগের থেকে কমেছে ঠিক কথা, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। নানান স্কিম থাকা সত্ত্বেও অল্প বয়সে বিবাহ হয়ে যায়। রিসেন্টলি আমরা দেখেছি কি যে আমাদের যে মোর্টালিটি রেট, চাইল্ড বার্থ হওয়ার সময় যে হঠাৎ করে আবার বেড়ে গেল। কারণ গ্রামে গঞ্জের দিকে শুধু নয়, শহরাঞ্চলের মফস্বল অঞ্চলে আমরা দেখতে পাই কি অনেক সময় সবসময় হয় এই কথাটা বলছি না, অনেক সময় দেখা যায় কি যে অল্প বয়সে বিবাহ হয়ে যায়, এবং সেই বয়সে একটা মানে চাইল্ড নেওয়ার মতো ক্ষমতা সেই মায়েরও থাকতে হবে, মায়েরও সেই রকম লেভেলের নিউট্রিশন ফুড ঠিকঠাক পেতে হবে। কিন্তু আমাদের দেশের যে মহিলাদের অ্যাভারেজ, তাদের সঠিক পরিমাণে নিউট্রিয়েন্ট নেই, সঠিক পুষ্টি তাদের নেই। তো স্বাভাবিক যে সন্তান যেগুলো হয় তারাও কিন্তু ম্যাল নিউট্রিশনে ভোগে, তাদের যে কন্ডিশন খুব একটা ভালো থাকে এমনও নয়। এবং দেখা যায় কি যে চাইল্ড মোর্টালিটি হঠাৎ করে আবার, এই রিসেন্টলি ডেটা বলছে, নীতি আয়োগের স্টাডি সার্ভে বলছে যে হঠাৎ করে আবার বেড়ে গেছে। ঠিক আছে, আবার এডুকেশনের দিক থেকে দেখতে গেলে দেখতে পাবো কি নারী পুরুষের মধ্যে এডুকেশনের গ্যাপ কিন্তু রয়েছে, যদিও সেটা কমেছে কিন্তু গ্যাপ রয়েছে এখনো পর্যন্ত। যে মানে বিশেষ করে গ্রাম শুধু নয়, এখন গ্রাম শহর এক মোটামুটি পিকচারটা, মোটামুটি কাহানি মোটামুটি এক। দেখা যায় কি এই জিনিসগুলো গ্রামের দিকে বেশি দেখা যায়, এই আর কি। তার মানে এই নয় যে শহরাঞ্চল মুক্ত এই সমস্ত জায়গাগুলো থেকে, তা নয়। তো দেখা যায় এডুকেশনের দিক থেকে কি যে মানে শিশুদের তাকে পড়ানো হয়, বা কোনো কোনো ক্ষেত্রে পড়াশোনা তো করেই না, পড়ানো হয় যে কোনো মতে। আমি আমার গ্রামের কথা বলি, যে যেখানে দেখা যায় যে বাচ্চা মেয়েরা তাদেরকে স্কুলে যায় তারা সাইকেল পাবে বলে, এবং তারা কন্যাশ্রী প্রকল্পের টাকা পাবে বলে, একদম জেনুইন কথা। এই ঘটনাগুলো তো আমরা চাই না, এগুলো নির্মূল হোক। আমরা সমস্ত কন্ট্রোভার্সির ঊর্ধ্বে গিয়ে আমি এটাইটুকু চাই যে সত্যি এই সমস্ত চাইল্ডদের এরা পড়াশুনো করুক, এরা বড় হোক। কারণ স্বাভাবিকভাবে একটা সম্প্রদায়কে কিন্তু পুরুষরা নয়, একটা মহিলা নিয়ে যায়। একজন মহিলা যদি ওয়েল এডুকেটেড হয় না, সেই ফ্যামিলি বেঁচে যায়, তাদের সন্তান সন্ততিদের যে ফিউচারটা অনেক সিকিওর হয়। কারণ আমরা বাবা মায়ের মানে অবভিয়াসলি বাবা মা দুজনের থেকেই শিখি, কিন্তু মায়েদের সঙ্গে শিশুদের অ্যাটাচমেন্টটা কোনো জায়গায় একটু স্বাভাবিকভাবে একটু বেশিই থাকে। এটা স্বাভাবিক, এটা গ্রাম শহর বলে নয়, এটা জেনারেলি। তাই মহিলা যদি শিক্ষিত হয়, একটা কমিউনিটিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু মহিলারা। এটা কিন্তু আমার কথা নয়, বড় বড় মনীষীদের কথা। আচ্ছা, এবারে দেখতে পাবো কি যে এডুকেশনের দিক থেকে, যেটা আমি বলছিলাম আমাদের গ্রামের দিকে, তো হয় কি যে অল্প বয়সে তাদের বিয়ে হয়ে যায়, জেনারেলি একদম হলো, এবং তারা দেখে যে কবে আমার 18 বছর বয়স হবে, মানে ও দেখে এমনটা নয়, ফ্যামিলির মেন্টালিটি এরকম থাকে, হবে কন্যাশ্রী টাকা পাবো, মেয়েটাকে বিয়ে দিয়ে দেবো। তাহলে এটা তো একটা মোটিভ হতে পারে না যে মেয়ে হয়েছে মানে তাকে বড় করছি শুধুমাত্র বিয়ে দেবো বলে। তাহলে এই যে মেন্টালিটি, এটা একটা নেগেটিভ মেন্টালিটি, এটা ঠিক না। এবং এই জিনিসটা গ্রাম শহর সব জায়গাতে কম
বেশি কিন্তু প্রিভেল হয়। আর একটা কি জেন্ডার ইনকাম ইন্ডেক্স, ইনকামের দিক থেকে দেখতে গেলে কি আমি যদি কর্মক্ষেত্রে বলি যেখানে দেখা যায় কি নারী পুরুষের থেকে পুরুষরা অনেক বেশি এগিয়ে। এখনো পর্যন্ত দেখা যায় কি যে সমস্ত মহিলারা অনেক ওয়েল এডুকেটেড, তাদেরকে ফ্যামিলি থেকে হয়তো বিবাহ হয়ে যাওয়ার পরে, আমি সব ক্ষেত্রে বলছি না, কখনো কখনো দেখা যায় কি যে মহিলাদেরকে কর্মক্ষেত্রে যোগদান থেকে করা হয় না, যে মহিলারা আবার চাকরি করবে, এটা আবার হয় নাকি, না না এরকম হতে পারে না। তো এরকম মেন্টালিটির শিকার কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, এখনো পর্যন্ত চলে। তো যার রিফ্লেক্ট আমরা দেখতে পাবো কি এই জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স। বুঝতে পারছো, ইকোনমিটা এই কারণে এরকম করে পড়াটা খুবই প্রয়োজন, শুধুমাত্র একটা পরীক্ষায় 2 নম্বর পাওয়ার জন্য নয়। আবারও বলছি বাবা, সমাজে কি চলছে তার রিফ্লেকশন দেখতে হবে। ইউএনডিপি জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স পাবলিশ করে, কি করে, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সের সার্ভিস আছে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স পাবলিশ করে। 2022-এ জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক করেছে 108 আউট অফ 193টা দেশের মধ্যে। বুঝতে পারছো, 193টা দেশের মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 108 কিসের দিক থেকে, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স থেকে। এটা কিন্তু পাবলিশ হয়েছে 2024, রিসেন্ট ডেটা একদম, ঠিক আছে। তোমরা যদি কোনো কিছু মনেও না রাখতে পারো তাহলে তোমার এটুকু মনে রাখো যে জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করে ইউএনডিপি, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স পাবলিশ করে ইউএনডিপি, এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পাবলিশ করে কে, ইউএনডিপি, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স পাবলিশ করে কে, ইউএনডিপি। ঠিক আছে, এইগুলো মাথায় রেখো, কারণ পরীক্ষায় কিন্তু কে কোন ইন্ডেক্স পাবলিশ করে সেটা কিন্তু পরীক্ষায় দেয়। জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স এটাও পাবলিশ করে কে, স্বাভাবিকভাবে ইউএনডিপি পাবলিশ করে। ঠিক আছে, এখানে কি কি দেখা হয় দেখো, প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু ব্যাপার রয়েছে। এখানে কি কি দেখবো আমরা, না এখানে রিপ্রোডাক্টিভ হেলথ দেখবো মহিলাদের, এখানে এম্পাওয়ারমেন্ট দেখবো যেটাকে আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট দেখি, আর লেবার মার্কেটে ওমেন্স পার্টিসিপেশন আমরা দেখবো। বোঝা গেল? আর একটা কথা কনসেপ্ট হয়, আচ্ছা আগে এটা আমি শেষ করি। তাহলে যেখানে জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স আসবে তো সেখানে আমরা 3খানা ডাইমেনশন দেখবো। ঠিক আছে, একটা যে রিপ্রোডাক্টিভ হেলথ, এম্পাওয়ারমেন্ট, ওমেন এম্পাওয়ার এবং লেবার মার্কেট। ঠিক আছে, রিসেন্টলি এই রিলেটেড কোনো ডেটা পাবলিশ হয়নি বলে আমি এটা দিতে পারিনি। ঠিক আছে, যখন বেরোবে কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে তোমরা চোখ রেখো, এই রিলেটেড যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জানতে চাওয়া হয়। ঠিক আছে, নেক্সট আছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি করে, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স পাবলিশ করে। দেখো জেন্ডার ভুলিও না, এটা জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, এটা জেন্ডার গ্যাপ ইন্ডেক্স। ঠিক আছে, পরীক্ষায় দেবে যে নিচের কোন ইন্ডেক্সটা ইউএনডিপি পাবলিশ করে না, এরকম 4টে অপশন থাকবে, কিন্তু গুলিয়ে যাওয়ার প্রবাবিলিটি বেশি, দেখে দেখে একটু বারবার করে দেখে রেখো। ঠিক আছে, তাহলে জেন্ডার গ্যাপ ইন্ডেক্স পাবলিশ করে কে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, মাথায় রেখো। তো সেখানে টপ করেছে আইসল্যান্ড এবং তারপরে ফিনল্যান্ড। ইন্ডিয়ার সেখানে র্যাঙ্ক কত, 129। বুঝতে পারছো, তাহলে এখানেও ইন্ডিয়ার অবস্থা যে খুব একটা ভালো এমনটা কিন্তু নয়। মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, ঠিক আছে, তো মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স কে পাবলিশ করে, তো প্রথমত এটাও পাবলিশ করে দেখো ইউএনডিপি। ঠিক আছে, এটা ইউএনডিপি পাবলিশ করে। ওয়ান্স এগেইন আর একবার তোমাদের বলে দিই, ইউএনডিপি যেমন তোমার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG 17 পাবলিশ করতো, প্যারালালি প্রত্যেকটা রাজ্যের হয়ে ওই ডেটাটা পাবলিশ করতো কে, নীতি আয়োগ ইন্ডিয়াতে। সেম জিনিস এক্ষেত্রেও কিন্তু তাই হবে, মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ইন্ডিয়াতে পাবলিশ করে কে, নীতি আয়োগ। এইটাই তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে। মূলত 3খানা ফ্যাক্টর আছে, হেলথ আছে, এডুকেশন আছে এবং স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে। ঠিক আছে, তো এইগুলোর উপর ভিত্তি করে কি করা হয়, মাল্টি ডাইমেনশনাল পভার্টিকে আমরা কি করি, মেজার করি। কি কি বলেছে দেখা যাক। পভার্টি রেট আমাদের ডিক্লাইন হয়েছে আগের থেকে। কি হয়েছে বলছে, বিটুইন 2015-16 থেকে 2019-21 মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন ইন্ডিয়া নিয়ারলি হেভেলড ফ্রম 24.8% টু 14.96%। তো কি বলেছে, তো মোটামুটি 2015-16 থেকে 2019-21 মাল্টি ডাইমেনশনাল পভার্টি যেটা সেটা কমেছে মোটামুটি 25% থেকে মোটামুটি 15%-এর কাছাকাছি, রাউন্ড ফিগারে বললাম। ঠিক আছে, 15%-এর আশেপাশে এসেছে। In 2022-23, the multi-dimensional poverty rate in India likely dropped to 11.28%। তাহলে সেইটা 2022-2023 সালে সেটা কমে কত হয়েছে বলছে কমে হয়েছে 11.28%। Between 2013-14 and 2022-23, about 24.8 crore people moved out of multi-dimensional poverty। তো বলছে এই যে লাস্ট 10 বছরে মোটামুটি 24 কোটি কি 25 কোটি পপুলেশন তারা মাল্টি ডাইমেনশনাল পভার্টি থেকে বেরিয়ে আসতে পেরেছে। ঠিক আছে, এই কথাগুলো কে বলেছে, নীতি আয়োগ বলেছে। ওকে, নেক্সট চলো, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। আচ্ছা, এই সম্পর্কে বলতে গেলে যে ডেভেলপমেন্টের একাধিক ইন্ডিসেস আমরা পড়লাম, যেটা এইচডিআই পড়লাম, বাকি যেগুলো আমরা পড়লাম। তো এই কনসেপ্টের প্রধান যিনি বলেছেন এটা হচ্ছে নেপালের তৎকালীন যিনি রাজা ছিলেন। ঠিক আছে,
তার নাম ছিল কি জিগমে সিংহে ওয়াংচুক, ঠিক আছে, জিগমে সিংহে ওয়াংচুক। তো বলছে আচ্ছা একজন ব্যক্তি কতটা ভালো আছে না বলা শুধুমাত্র টাকা পয়সা হেলথ নিউট্রিশন দিয়েও কি আমরা দেখতে পারি? আমরা কে কতটা খুশি আছে সেই দিক দিয়েও তো আমরা দেখতে পারি, বোঝা গেল? তো তিনি প্রথম এই কনসেপ্টটা দিয়েছিল 1972 সালে। তাহলে যদি তোমাকে বলে যে গ্রস বা ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্স এই কনসেপ্টটা প্রথম কে দিয়েছিল, তো মাথায় রাখো ভুটানের কিং দিয়েছিল, এটা পরীক্ষায় আসা প্রশ্ন, জিগমে সিংহে ওয়াংচুক, খুব ইম্পর্টেন্ট বাবা। নেক্সট বলেছে কি যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস কনসেপ্ট, যেটা পরবর্তীকালে এটাকে ডেভেলপ করেছিল, ঠিক আছে, সেটা হচ্ছে কে মেড জোন্স, ওকে, 2006 সালে ডেভেলপ করেছিল। এটাকে মডিফাই ডেভেলপ করেছিল কে মেড জোন্স, মাথায় রেখো। কম্পোনেন্ট কি কি আছে, একটা হচ্ছে ইকোনমিক ওয়েলনেসনেস, তারপর ফিজিক্যাল ওয়েলনেস, ওয়ার্ক প্লেস ওয়েলনেস, পলিটিক্যাল ওয়েলনেস, এনভায়রনমেন্ট ওয়েলনেস, মেন্টাল ওয়েলনেস, সোশ্যাল ওয়েলনেস। তো এইগুলোর উপর ভিত্তি করে কি করা হবে না গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইন্ডেক্সটা প্রিপেয়ার করা হবে। লাস্ট যে রিপোর্ট যেটা বেরিয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী 2023 সালে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ইন্ডিয়ার র্যাঙ্ক 125 আউট অফ 136। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি, মনে আছে ভাইয়াজি স্মাইল, মনে পড়ে দাবাং সিনেমার কথা? তো আমাদের মুখ থেকে হাসি হারিয়ে গেছে, মানে এইগুলোর জায়গাতে, এই সমস্ত জায়গাতে ইন্ডিয়ার অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই 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 নেই। এই কারণে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে কি 136-এর মধ্যে, 136টা দেশের মধ্যে 125। তো সারা 2023-এর লাস্ট যেটা রিপোর্ট বেরিয়েছে সেটা। তো এখান থেকে বুঝতে পারি কি এনভায়রনমেন্ট ওয়েলনেস ইন্ডিয়ার অবস্থা সত্যি খুব খারাপ। পলিটিক্যাল পার্টিসিপেশন দেখতে পাবে ওমেন্স পার্টিসিপেশন খুবই কম নেই, এবং শুধু ওমেন্স পার্টিসিপেশন ছেড়ে দাও, অ্যাজ এ হোল একজন পলিটিক্যাল পার্টি হতে পারে যে কোনো ব্যক্তি অন্য কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেই পারে, তাই না? ভাষা এক, তাদের নীতি নৈতিক এভরিথিং, তাদের চিন্তা ভাবনা স্তর আলাদা। তার মানে তো এই নয় না যে একজন পলিটিক্যাল পার্টি যিনি নেতা নেত্রী যিনি আছেন, অন্য একজন পলিটিক্যাল পার্টি নেতা নেত্রীর প্রতি তাদের যে বাক্য সেটা কেন মানে হার্মফুল হবে, সেটা কেন পয়জনাস হবে, সেটা কেন বিষ বাষ্প হবে, সেটা কেন, বুঝতে পারছো আশা করি চারিদিকে যা চলছে। এখানে আইডিওলজির সঙ্গে আইডিওলজির মারামারি হয়, যে আমার আইডিওলজি এই আপনার আইডিওলজি এই, তাই না? সেখানে আইডিওলজির মারামারি, ব্যক্তি কেন্দ্রিক মারামারি হওয়ার কথা নয় না, ডেমোক্রেসি তো তাই, ঠিক কিনা? কিন্তু দেখা যায় কি যে আমাদের কথা বলার আগে মারামারি শুরু হয়ে যায়, যেগুলো ঠিক নয় স্বাভাবিক। এই কারণে কি আমাদের ইন্ডিয়ার হাল 125 136টা দেশের মধ্যে। নেক্সট আছো, এবং লাস্ট কনসেপ্ট, এই চ্যাপ্টারের লাস্ট কনসেপ্ট যেটুকু আমরা পড়বো, আমরা অনেক কিছুই পড়ে এলাম। লাস্ট হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট বা জিনি কোএফিসিয়েন্ট। আচ্ছা, হোয়াট ইজ গিনি কোএফিসিয়েন্ট? ঠিক আছে, অধ্যাপক গিনি তো তিনি কনসেপ্টটা দিয়েছিলেন, কি বলেছিলেন? বলছে এইদিকে ন্যাশনাল ইনকাম পরিমাপ করব, এইদিকে পপুলেশন, ঠিক আছে, মানে ফ্রম পুয়ারেস্ট টু রিচ আমরা মেজার করব, ঠিক আছে, পুয়ারেস্ট টু রিচ। তো এবারে আমরা কি করব, বলছে কি এটা tan 45 ডিগ্রি রেখা, মানে কি, মানে তার মান 1। বলছে যদি ইনকাম, ঠিক আছে, যদি ইনকাম ডিস্ট্রিবিউশনটা যদি এই ওপর দিয়ে হয়, যে গ্রিন রেখা যেটা আমি টানছি, তাহলে বুঝবো কি যে সেই দেশটা পারফেক্টলি কি রয়েছে না, পারফেক্টলি একদম পুরো ইকুইটেবল ডিস্ট্রিবিউশন রয়েছে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন রয়েছে। যদি না যায়, যদি এই পারফেক্টলি ইকুয়ালিটির সঙ্গে অ্যাকচুয়ালি যা রয়েছে তার গ্যাপ যত বেশি হবে, তাহলে বুঝবো সেই দেশের কি তত বেশি ইনইকুয়ালিটি রয়েছে, তত বেশি ইনইকুয়ালিটি রয়েছে। বোঝা গেল কি বোঝা? তাহলে যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করে যে গিনি কোএফিসিয়েন্ট এবং এই কার্ভটাকে বলা হয় কি লরেঞ্জ কার্ভ, মনে থাকবে কি বললাম, এই কার্ভকে কি বলা হয়, এই কার্ভকে বলা হয় কি লরেঞ্জ কার্ভ বলা হয়। গিনি কোএফিসিয়েন্ট ইজ আ সিম্পল মেজার of the distribution of income across income percentile in a population, ঠিক আছে? বললাম তোমাদেরকে যে অ্যাকচুয়ালি যে পারফেক্ট মানে এটা হচ্ছে 1 রয়েছে পুরোটা, আর ইনকাম ডিস্ট্রিবিউশনটা কি হারে হয়, সেটা যদি এই ওপর বরাবর হয় তাহলে বুঝবো না ঠিকঠাক ডিস্ট্রিবিউটেড হয়েছে। যদি এইরকম বরাবর হয় তাহলে কি সবার নিচে এবং সবার উপরে সমান, স্বাভাবিক। যত গ্যাপ বেশি হবে তো বুঝবো কি এখানে ইনইকুয়ালিটি তত বেশি রয়েছে। ইটস ভ্যালু লাইজ বিটুইন 0 and 1, wherein 0 ইন্ডিকেটস পারফেক্টলি ইকুয়ালিটি, যদি এর মান যদি 0 হয় স্বাভাবিক। যদি কোনো দেশের 0 মানে কি স্বাভাবিক, এর উপর দিয়ে গেলে 0 হবে না, তাই না, ইকুয়ালিটি। এবং যদি যত গ্যাপ হবে, তাই তো, তাতে কি বুঝে, তাহলে বুঝবো কি তত বেশি ইনইকুয়ালিটি রয়েছে, ঠিক আছে? তাহলে এই ছিল মোটামুটি। মাথায় রেখো পরীক্ষা কিন্তু দেয় যে হোয়াট ইজ গিনি কোএফিসিয়েন্ট এন্ড হোয়াট ইজ লরেঞ্জ কার্ভ। তো এখানে কি দেখানো হয়, ঠিক আছে? তো এখানে দেখানো হয় কি
যে তোমার হচ্ছে যে ইনইকুয়ালিটি অফ ইনকাম বা ইনইকুয়ালিটি অফ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম দেখানো হয় এই গিনি কোএফিসিয়েন্ট দিয়ে বা লরেঞ্জ কার্ভ দিয়ে। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের এই এন্টায়ার চ্যাপ্টারটা? যদি তোমাদের ভালো লেগে থাকে, আজকে আমি শেষ করলাম ফাইনালি। নেক্সট দিন তোমাদের এই রিলেটেড যত যা এমসিকিউ এসছে আমি তোমাদের সলভ করাবো। ভালো লেগে থাকলে তোমরা চাইলে কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, আর যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের সঙ্গে জুড়ে থাকো। রেগুলার এরকম কন্টেন্ট তোমরা পেয়ে যাবে। 2025-এ কিন্তু WBCS কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে হচ্ছে, মাথায় রেখো, নিজেকে সেইভাবে আপগ্রেড করতে থাকো। ঠিক আছে, আমাদের সঙ্গে জুড়ে থাকো, বাস। ব্যাক শুধুমাত্র পিছিয়ে পড়ো না, এই যা, বাকি তোমার ইচ্ছা। ঠিক আছে, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।